This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আবারও বুলডোজার চলল। এবার কোথায়? তিলজলার পর হাসনাবাদে বুলডোজার চলেছে। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা সিপিএম এর নেতার জায়গা সেটা দখল করে দোকান তৈরি হয়েছিল, কিন্তু এখন কি অবস্থা ছবিটা দেখাবো আপনাদের। প্রতিনিধির সঙ্গে কথা বলতে চাইবো। নূর, ছবিটা আমরা দেখছি বুলডোজার চলো, কিন্তু ইতিমধ্যেই জানি আমরা আদালতে এই নিয়ে বেশ কিছু এক্ষেত্রে মানে একদম রেস্ট্রিকশন রয়েছে, কিন্তু তারপরে এই ছবি। দেখো, বদলের বাংলায় কলকাতা তিলজলার পর এবার বুলডোজার চললো বসিরহাটের হাসনাবাদে। আদালতের নির্দেশে কিন্তু এই নির্মাণ ভাঙা হচ্ছে। যেটা অভিযোগ করা হচ্ছে যে সাদ্দাম হোসেন ঘরামি নামে এক ব্যক্তি, তিনি কিন্তু একটি বাড়ি তৈরি করা সরঞ্জামের যে দোকান, সেই দোকান কিন্তু তিনি কিন্তু দখল করে রেখেছিলেন। সেই জায়গায় কিন্তু আদালতের নির্দেশে কিন্তু প্রশাসন ভেঙে দিচ্ছে। কার্যত অ্যাকশন মোডে পুলিশ, কেন্দ্র বাহিনী গোটা এলাকা ঘিরে ফেলে। তারপর কিন্তু গিয়াসউদ্দিন বৈদ্য, যার একেবারে এই জায়গা, তিনি কিন্তু সিপিএম কর্মী, তিনি অভিযোগ তুলছেন তার পরিবারের লোকজন যে তৃণমূল নেতাদের মদতে দীর্ঘদিন যাবৎ এই জায়গা জবরদখল করে জমি মাফিয়ারা দখল করে রেখেছে। দখল করে কিন্তু এই নির্মাণ বানিয়েছে দীর্ঘদিন যাবৎ। তিনি কিন্তু আদালতের দ্বারস্থ হন আদালতের নির্দেশের পর। এর আগেও কিন্তু আদালতের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছিল এই জায়গা যিনি সিপিএম কর্মী গিয়াসউদ্দিন বৈদ্যকে ফেরত দিতে হবে। তারপরে কিন্তু ফেরত দেওয়া হয় না, কারণ তৃণমূল নেতারা, স্থানীয় যারা তৃণমূল নেতা রয়েছেন, তারা কিন্তু এই কাজে বাধা দেয়। সংক্ষেপে জানতে চাইবো, এরপর সিপিএম নেতা মানে যার জমি দখল করেছিল তার কি প্রতিক্রিয়া? দেখো, একেবারে তার পরিবারের লোকজনের প্রতিক্রিয়া, যখন 2021 সালে তারা কিন্তু এই জমি দখল করার জন্য ঠিক এখানে হাসনাবাদের তালপুকুর এলাকায় আসে, তখন কিন্তু তারা দখল করতে যান। তখন কিন্তু আদালতের নির্দেশ থাকে, তারপরেও কিন্তু এই জমি তারা দখল করতে পারেননি, কারণ স্থানীয় যে সমস্ত তৃণমূল নেতা রয়েছে তাদের মদত রয়েছে। এই নিয়ে কিন্তু আদালতে আবার দ্বারস্থ হন। রাজ্যে কিন্তু পালাবদল ঘটেছে, তৃণমূল সরকারের পতন হয়ে নতুন সরকার হয়েছে। তারপরে কিন্তু আমরা দেখেছি কলকাতার তিলজলায় কিন্তু বুলডোজার চলেছে। এবার বসিরহাটের হাসনাবাদে আদালতের নির্দেশে কিন্তু কার্যত অ্যাকশন মোডে জমি লাগোয়া যে ল্যান্ডগুলো আছে সেগুলো সব ইলিগালি এনক্রোচ করে কনস্ট্রাকশন বানায়, যার কোনো মালিকানা তাদের কোনো রকমভাবে নেই। এই প্রপার্টিটার মামলা চলছে 2022 সাল থেকে। হাইকোর্টে রিট পিটিশন ফাইল হয়েছিল। সাবসিকুয়েন্টলি এতদিন পরে 4 তারিখে ইলেকশনের আগে এটা ভাঙার কথা ছিল। যেহেতু ইলেকশনের সময় ল অ্যান্ড অর্ডারের সিচুয়েশন ছিল, ওই জন্য ভাঙা হয়নি। ফার্দার মামলাটা যখন ধরে তখন এটা হাইকোর্ট ডাইরেকশন দেয় যে অমুক তারিখের মধ্যে এটা ভেঙে দিতে হবে। তো সেই অ্যাসিস্ট্যান্স, পুলিশ অ্যাসিস্ট্যান্সে ভাঙা হচ্ছে। কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে, আমরা কলকাতা হাইকোর্টের রায়কে অবশ্যই সম্মান করি। হাইকোর্টের রায় আমাদের মানতে হবে, এটা বাধ্যতামূলক। পঞ্চায়েত থেকে এটা করাচ্ছে, কিন্তু আমরা নোটিশটা পাই, আমরা সকলেই জানি মিনিমাম একটা কনস্ট্রাকশন ইনলিগাল যদিও হয় ভাঙার জন্য রায় দিতে পারে, কিন্তু মিনিমাম 7 দিন থেকে 15 দিনের তো আমাদের সময় দেওয়া উচিত। কিন্তু আমাদেরকে মাত্র, আমি যে নোটিশটা দেখলাম তাদের ডেট ছিল 13 তারিখ, মানে আমাদের 2 দিন সময় দেওয়া হয়েছে, 2 দিন আগে নোটিশ দেওয়া হয়েছে। আমরা নোটিশ পাওয়ার সাথে সাথে হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে আমরা সুপ্রিম কোর্ট করেছি। সেটা ওনারা বলছেন 2022 সালের ব্যাপার। যদি 2022 সাল থেকে ইনলিগাল কনস্ট্রাকশন হয়ে থাকে, এটা 2026 সাল, 4 বছর কেন অ্যাকশন নিল না? কেন ইনলিগাল কনস্ট্রাকশনে প্রধান লিখিত ট্রেড লাইসেন্স দিয়েছিল ব্যবসা করার জন্য? আসলে বদলের বাংলায় বেশ কিছু সদর্থক পরিবর্তনের ছবি কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে, চেষ্টা অন্তত দেখতে পাওয়া যাচ্ছে। তার কারণ বেআইনি নির্মাণ তিলজলা কাণ্ডের পর যেভাবে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি এক প্রকার কড়া বার্তা দিয়েছিলেন, তারপর কড়া দাওয়াইও কিন্তু এবার পুরো নগরোন্নয়ন দপ্তরের তরফ থেকে আসলো পুরসভা এবং পুর নিগমকে। নির্মাণ কাজে নিয়মিত নজরদারি যেটাকে বলা হয় রেগুলার মনিটরিং, সেইটার নির্দেশ দেওয়া হয়েছে। একেবারে নির্দেশ আকারে এসেছে, ফলে মানতেই হবে, অন্যথা অন্য ব্যবস্থা, আইনি ব্যবস্থা গৃহীত হবে। অনুমোদিত নকশা ছাড়া নির্মাণ হলে আইনি ব্যবস্থা, নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ পদক্ষেপ, তার বাস্তবায়ন সময়ের অপেক্ষা। মিউটেশনের আগে বিল্ডিং প্ল্যান যাচাই বাধ্যতামূলক, প্রতি ওয়ার্ডে পরিদর্শক দল, ইঞ্জিনিয়ার নিয়োগের পরামর্শ দেওয়া হয়েছে। বেআইনি নির্মাণে জড়িতদের বিরুদ্ধে ফৌজদারি মামলার নির্দেশ। ফলে নিঃসন্দেহে কথা বলতে পারি যে মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পর বেআইনি নির্মাণে এবার কড়া দাওয়াই পুর ও নগর উন্নয়ন দপ্তরের।
ধর্মীয় স্থানে লাউডস্পিকার বিধি প্রচারে গিয়ে আসানসোলে আক্রান্ত পুলিশ, তড়িঘড়ি পুলিশের অ্যাকশন, গ্রেপ্তার 7 জনকে, এমনটাই জানা যাচ্ছে। চন্দ্রশেখর আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে, চন্দ্রশেখরের থেকে জানবো যে ঠিক কি ঘটনা ঘটেছিল সে সময়। চন্দ্রশেখর, দেখো, আসানসোলের যে রেলপাড় এলাকা, সেই রেলপাড় এলাকায় মূলত বেশ কিছু মহল্লা রয়েছে। সেই মহল্লা এলাকায় আজানের মাইক বাজানো হয়, আশেপাশে মন্দিরও রয়েছে। সেখানে পুলিশ প্রশাসনের তরফ থেকে গতকাল সন্ধ্যাবেলায় বার্তা দেওয়া হয় যে সেই আওয়াজ কম করতে হবে বা নির্দিষ্ট বিধি মেনে চলতে হবে। এরপর সেখানকার যে কমিটি রয়েছে সেই কমিটির সঙ্গে যখন পুলিশের আলাপ আলোচনা চলছে, তখন একটা বড় অংশ, বিশেষ করে তাদের নাবালকই বলা যায়, তারা গিয়ে ফাঁড়ি চলে যায়, জাহাঙ্গীরি মহল্লা ফাঁড়ি, এবং সেখানে গিয়ে তারা হামলা চালায়। সেই হামলা, পুলিশকে হামলা করা হয়, পুলিশ আক্রান্ত হয় 4 থেকে 5 জন, এবং এর পাশাপাশি এলাকায় ইট বিস্ত্রি হয়। এবং তারপরে পুলিশ, বিশাল পুলিশ বাহিনী, আধা সামরিক বাহিনী আসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে। রাতে কান্দানে গ্যাস ফাটানো হয়। এরপর পুলিশ অ্যাকশনে নামে এবং এখনও পর্যন্ত 7 জনকে গ্রেপ্তার করা হয়েছে। সিসি ক্যামেরার যে ফুটেজ, তাদেরকে চিহ্নিতকরণ করা হবে। আরও 20 থেকে 22 জন তারা চিহ্নিত ইতিমধ্যে হয়ে রয়েছে, বা পলাতক বলে জানা গেছে, কিন্তু কাউকেই ছাড়া হবে না। ইতিমধ্যে অগ্নিমিত্রা পাল মন্ত্রী, তিনি কিন্তু বলেছেন যে আইন সবার জন্য সমান, কাউকে রেওয়াত করা হবে না। সেখানকার আসানসোল উত্তরে বিধায়কও যিনি রয়েছেন, কৃষ্ণেন্দু মুখার্জি, তিনিও বলেছেন যে কেউ না কারা ঠান্ডা ঘরে বসে এই ধরনের উস্কানিমূলক কাজ করাচ্ছেন, যার জন্য এখানকার এলাকার লোক যেন তাদের ফাঁদে না পড়ে, তিনি তার সাবধান করেছেন। তবে পুলিশ কিন্তু অ্যাকশন মোডে রয়েছে। নজর রাখো। অনেক ধন্যবাদ। अभी सब सिचुएशन कंट्रोल में है, सब पुलिस के कंट्रोल में है, कोई इशू नहीं है, कोई इशू नहीं है, अभी सब कंट्रोल में है। सुने हैं कि पुलिस की थोड़ी गाड़ी में तोड़फोड़ हुई है, नहीं, सब उसको टैकल किया जाएगा, कोई इशू नहीं है। ठीक है, हम आइडेंटिफाई कर रहे हैं, जो भी सीसीटीवी फुटेज में पाया जाता है सभी के खिलाफ कानूनी कार्रवाई की जाएगी। আমরাও শুনলাম এরকম যে মাইকের জন্য হয়েছে, মাইকের সাউন্ড মতলব ভলিউম একটু কম করতে বলা হয়েছিল, এটা শুনলাম, ঠিক আছে, কিন্তু এখন পুরো একদম ক্লিয়ার হয়নি। কারণ আমরা যখন এসেছি তখন এখানে সব শেষ, ঝামেলা টামেলা হয়ে শেষ। এই যে ফাড়ি ভেঙেছে, এবার কে ভেঙেছে আর কিসের জন্য হয়েছে এটা জানি না। আমি একটা মেসেজ দিতে চাই एज ए काउंसलर, যে आप लोग अपना अपना इलाका में शांति बनाए रखें, आप लोग घर से ना निकले, ठीक है, क्योंकि आप लोग सही रहेंगे तो हम लोग सही रहेंगे, ठीक है। 1-2 आदमी की वजह से सारा मतलब इलाका बदनाम हो जाता है, तो कौन किया है हम लोग को मालूम नहीं है, लेकिन एक का चलते सब परेशान ना हो, इसीलिए हम चाहते हैं कि मेरा सब जो इलाका है पूरा सेफ रहे, सेफ्टी रहे। सब जगह में जाकर के जो लोग जिस ढंग से मतलब मामला तो यहाँ पर ही हुआ, जो लोग आए हैं वो तो निंदनीय है। देखिए, प्रशासन और कानून को हाथ में कोई भी लेगा तो कानून अपना काम करेगा। तो जो लोग अगर ऐसा किया उसको नहीं करना चाहिए, क्योंकि देखिए ये तो फाड़ी पुलिस तो आपका सेवा के लिए है। अगर कुछ घटना घटता है तो आपका पुलिस ही तो प्रोटेक्शन देता है ना, तो आप पुलिस का ही जो फाड़ी है अगर उसको छुभंग करे तो ये भी ठीक नहीं है, एकदम निंदनीय है। এখানে একটা জামায়াত হয়েছিল, সেই জামায়াতের সঙ্গে আমরা কথা বলছিলাম, তার মধ্যে কিছু লোক হঠাৎ করে ভায়োলেন্ট হয়ে গিয়ে পাথর ছুঁড়তে আরম্ভ করে, তো ওদেরকে আমরা সবাইকে ডিসকাস করে দিচ্ছি রাতে। এখন রেড চলছে, আমরা অ্যারেস্ট করেছি, যারা যারা ইনভলভ আছে প্রত্যেককে চিহ্নিত করা হচ্ছে। কতজন পুলিশ পার্সোনাল ইনজুর্ড হয়েছিল স্যার? পুলিশ পার্সোনাল সামান্য কিছু লেগেছে, 5 জনের, আমরা দেখছি। 7 জনকে এখনো পর্যন্ত আমরা করেছিল, তো ওদেরকে অ্যারেস্ট করা হবে। আরও অনেক লোক আইডেন্টিফাই করা হয়েছে, যারা যারা করেছে প্রত্যেককে ধরা হবে। আপনি পলিউশন লেভেল যেটা অ্যালাউড তার উপরে আপনি মাইক বাজাতে পারবেন না। আপনি হিন্দু হতে পারেন, মুসলিম হতে পারেন, শিখ হতে পারেন, আপনি ব্লাড ডোনেশন ক্যাম্প করতে পারেন, ডিজে বাজাতে পারেন, কিন্তু উইচ ইজ অ্যালাউড বাই দ্য মানে আইন শৃঙ্খলার দিক থেকে ততটাই আপনাকে করতে হবে। এখানে ধর্মের রাজনীতি যদি কেউ করতে চায় সেটা অ্যালাউ করা হবে না। এবং পুলিশ, আগে পুলিশ ছোটো জগন্নাথ হয়েছিল 15 বছর, এখন কিন্তু পুলিশকে সেই হিসেবে আমরা ছোটো জগন্নাথ হয়ে থাকতে দেব না। সবার জন্য যেটা নিয়ম সবার জন্যই লাগু হবে। এদিকে ক্ষমতা হারিয়েও উস্কানি থামছে না সিদ্দিকুল্লাহ চৌধুরীর। সংখ্যালঘুদের উস্কানি দিতে গতকালই কুরবানি মাইক বাজানো নিয়ে অপপ্রচারের চেষ্টা করেছিলেন সিদ্দিকুল্লাহ। পশ্চিমবাংলায় 40% মুসলমান, সিদ্দিকুল্লাহ চৌধুরী বলছে 31-32 নয়, 40-41%। সামনে 26-এ গণনায় বোঝা যাবে। এত বড় সমাজকে অবহেলা করবেন, এটা মেনে নেওয়া যাবে না। হয়তো কেন মুসলমানদের চিমটি কাটছে, কুরবানির বিষয়ে মুসলমানদের প্রতি চাপিয়ে দেওয়া হচ্ছে। কুরবানি হবে, হতেই হবে।
যেভাবে হবে আমরা দেখব। যেখানে ওগুলো করা যায় সেখানে উনি যেতে পারেন। পশ্চিমবঙ্গে এখন পশ্চিমবঙ্গ রাজ্য সরকার পশ্চিমবঙ্গে থাকেন এবং শুভবুদ্ধি সম্পন্ন যারা মুসলিম সমাজের মধ্যে এগিয়ে আছেন তারা ওনার এই কথাগুলোকে কোনো আমল দিচ্ছে না। হাইকোর্টের বিশেষ ডিভিশন বেঞ্চে গেল তিলোত্তমা মামলা। গতকালই আরজিকর মামলার ফাইল খুলেছেন মুখ্যমন্ত্রী। তিলোত্তমা মামলা শুনবেন বিচারপতি সরকার ও বিচারপতি ঘোষের বেঞ্চ। বিচারপতি মান্থার ডিভিশন বেঞ্চ মামলা থেকে সরে দাঁড়ায়। এরপরই নতুন বেঞ্চে গেল আরজিকর মামলা। শ্রাবন্তী আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। আর একবার আপনাদের জানিয়ে রাখি, হাইকোর্টের বিশেষ ডিভিশন বেঞ্চে গেল তিলোত্তমা মামলা। গতকালই আরজিকর মামলার ফাইল খুলেছেন মুখ্যমন্ত্রী। শ্রাবন্তী আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে, শ্রাবন্তী থেকে আরো ডিটেইলস জানবো। শ্রাবন্তী, কলকাতা হাইকোর্টে যে মূল মামলা ছিল আরজিকরের, সেই মামলাটি একসময় বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চে ছিল এবং তিনি প্রথম দিন শোনার পরে স্পষ্টভাবে জানিয়েছিলেন যে মূল অভিযুক্ত সঞ্জয় রায় তাকে এখনো পর্যন্ত জিজ্ঞাসাবাদ করা যেতে পারে এবং সেখানে